কংগ্রেস সভাপতি ঠিক আছে মঞ্চে আছেন সেলিন্দা সহ কৃষক আন্দোলনের এবং গণ আন্দোলনের নেতৃত্ব। আপনারা যারা এখানে আছেন, আমার গুরুজনেরা, আমার ভাইরা, বোনেরা, বন্ধুরা, আমি বলার আগে বন্যাদি বলেছেন, অমলদা বলেছেন, এছাড়াও আমাদের নেতৃত্বরা বলেছেন, এরপরে কমরেড সেলিন্দা বলবেন। সেলিন্দার কথা শোনার জন্য আপনারা সবাই অপেক্ষা করে আছেন। আমি আপনাদের খুব বেশি সময় নিচ্ছি না, আমি কতগুলো কথা খালি খুব সংক্ষেপে বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে, তৃণমূল চুরি করে, বিজেপি দাঙ্গা করে, এই নিয়ে আলোচনা করে লাভ নেই। একটা 5 বছরের বাচ্চা আমাদের রাজ্যে জানে। আর এমনও নয় যে ওদের চুরি নিয়ে গালাগাল দিলে লজ্জা পেয়ে ওরা চুরি করা বন্ধ করবে। লজ্জা পাওয়ার থাকলে বহুকাল আগে পেয়ে যেত, বহু আগে চুরি বন্ধ হয়ে যেত। কিন্তু আপনারা জানেন, তৃণমূল এমন পার্টি, গালাগাল খেয়ে কোন দিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, কিন্তু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না। তাই এদেরকে চুরি নিয়ে গালাগাল দেওয়া মানে এদেরও সময় নষ্ট, নিজেদেরও সময় নষ্ট। 14 বছর ধরে, 15 বছর ধরে অনেক গালাগাল হয়েছে, কিন্তু প্রশ্ন এইটা নয় যে ওরা কত খারাপ। প্রশ্ন হচ্ছে, বাংলায় এই পরিবেশ চলবে, এই পরিস্থিতি চলবে, নাকি এই পরিস্থিতি আমরা পাল্টাবো? দেখুন, আমরা বামপন্থীরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি বাংলায়। গত কয়েক বছরে, গত 1 দশক, 1.5 দশকের ওপর অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি। এটা যেমন সত্যি, যেমন আবার এটাও সত্যি, এত কঠিন সময়ের মধ্যে দিয়েও আমাদের সামনের দিকে এগোনো থেমে থাকেনি। আমাদের বহু কমরেডকে আমরা হারিয়েছি। আমাদের এই কমরেডরা আজকে বেঁচে থাকতেন, আমাদের এই কমরেডরা আজকে আমাদের মধ্যে থাকতেন শুধুমাত্র যদি তারা তাদের হাতে ধরা লাল পতাকাটাকে মাটিতে নামিয়ে রাখতে রাজি হতেন, তাহলেই তারা বেঁচে থাকতেন। তারা হাতের পতাকা মাটিতে নামিয়ে রাখতে রাজি হননি। ওই পতাকায় মুড়ে তারা শহীদের মৃত্যুবরণ করেছেন। তবু আমাদের লড়াই থেমে থাকেনি, আমাদের সামনের দিকে এগোনো থেমে থাকেনি। কিন্তু এই লড়াইগুলোকে মিথ্যে হতে দেওয়া যাবে না। আমাদেরকে সফল হতে হবে, এবং আমাদেরকে সফল হতে হবে খালি আমাদের জন্য নয়, আমাদের কমরেডদের জন্যও নয়। যে মানুষ হয়তো এর আগে আমাদেরকে সমর্থন করেননি, সেই মানুষের জন্য, তার জীবনেও সুদিন আনার জন্য আমাদেরকে লক্ষ্যে আমাদের লড়াইয়ে সফল হতে হবে। এবং এর আগে অমলদা বলার সময় রাম মন্দিরের কথা বলছিলেন। আপনারা জানেন, আমাদের দেশের সুপ্রিম কোর্ট 2019 সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে। আমরা বলেছিলাম, এই যে কমরেড মোহাম্মদ সেলিম বসে আছেন, কমরেড মোহাম্মদ সেলিম ওই সময় বলেছিলেন সুপ্রিম কোর্টের এটা রায় হয়েছে, এটা কোনো ন্যায় হয়নি। কিন্তু কারণ এই রায় পছন্দ হয়ে থাক কি না থাক, 140 কোটি ভারতবাসী সুপ্রিম কোর্টের এই রায় মেনে নিয়েছিল। তারপরে কি হলো? রায় আসার কয়েক মাসের মধ্যে, আপনাদের মনে আছে সেই সময়টা, করোনার প্রথম লকডাউন চলছে, মানুষের কাজ চলে গেছে, বাইরে কাজ করতে গিয়ে মানুষ আটকে পড়ে আছে, দোকানপাট, বাজারহাট, মন্দির মসজিদ সব বন্ধ, মানুষ চিকিৎসা পাচ্ছে না, হাসপাতালে অক্সিজেন নেই, সিলিন্ডার নেই অক্সিজেনের, হাসপাতালে কোনো বেড নেই, কেউ ভর্তি হতে পারছে না, রাস্তায় মানুষ পড়ে পশুর মতো মরছে। তার মধ্যে মোদী রাম মন্দিরের শিলান্যাস করলেন। তখন থেকে ক্যালেন্ডারের পাতা ধরে হিসেব করা রয়েছে যে আজকে মন্দিরের শিলান্যাস করলাম, 4 বছর পরে ঠিক লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন করব, তারপর মন্দির দেখিয়ে লোকসভা ভোটে যাব। একেবারে ক্যালেন্ডারের পাতা গুনে লোকসভা ভোটের 4 মাস আগে মন্দির উদ্বোধন করা হলো, দেশ জুড়ে প্রচার হলো। কি না, 500 বছর পরে আমাদের মোদীজির হাত ধরে প্রভু রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে এসেছেন। সে দেখি বড় বড় করে ছবি টাঙিয়েছে গোটা দেশে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ছবির বন্যা বয়ে যাচ্ছে। সামনে রাম মন্দির, পাশে এত বড় একটা মোদী, মোদীর পাশে ইঁদুরের রামচন্দ্র। বাবা যেরকম করে ছেলেকে স্কুলে নিয়ে যায়, মোদী এরকম করে রামকে মন্দিরে নিয়ে যাচ্ছে। আর ওখানে লেখা আছে যে 500 বছর পরে আমাদের মোদীজি রামকে আবার অযোধ্যায় ফিরিয়ে এনেছেন। আর সে রামচন্দ্র বা মোদীর ওপর আর এক কাটি। 500 বছর পর অযোধ্যায় ফিরে প্রথম যে কাজটা করেছে, পরের লোকসভা ভোটে মোদীকেই লাথি মেরে অযোধ্যা থেকে বার করে দিয়েছে। কিন্তু কথাটা যে কারণে বললাম, আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট 2019 সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে, আমাদের দেশের সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতনের সম মজুরির আইন করতে হবে। কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ করার নাম করে একই কাজ করার জন্য কেউ মাইনে পাবে 40,000 আর কেউ মাইনে পাবে 6,000 টাকা। এই জিনিস চলতে পারে না। সংখ্যার জোরে ওরা কি না করেছে, সংখ্যার জোরে ওরা এনআরসি করে লোককে দেশ থেকে বাদ দেওয়ার আইন করেছে, সংখ্যার জোরে ওরা নোট বাতিল করেছে, সংখ্যার জোরে ওরা কি না করেছে বলুন? সংখ্যার জোরে চাইলে সুপ্রিম কোর্টের রায় মেনে ওরা সম কাজে সম বেতনের আইন করতে পারতো না? চাইলে ওরা করতে পারতো, ওরা করেনি। ঠিক আছে, দেখছে চালু হয়ে যাবে, দেখছেন যারা আছেন, দেখছেন চালু হয়ে যাবে। সম কাজে সম বেতনের আইন চাইলে ওরা সংখ্যার জোরে করতে পারতেন,
ওরা করেনি। চাইলে আমাদের বিধানসভায় ওই নিয়ম পাশ করিয়ে আমাদের রাজ্যে আইন বলবৎ করা যেত, আমাদের রাজ্যের সরকার করেনি। আমরা বামপন্থীরা বলছি আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় যদি আমাদের এই কণ্ঠস্বর আমাদের রাজ্যের বিধানসভায় পৌঁছয়, আমাদের প্রথম লড়াই হবে আমাদের বাংলায় সম কাজে সম বেতনের আইন সুপ্রিম কোর্টের ওই রায়কে বলবৎ করে চালু করা। কন্ট্রাকচুয়াল চাকরি থাকবে না। যারা কন্ট্রাকচুয়াল কাজ করছে 6 মাস থেকে 1 বছরের মধ্যে ঘরে ঘরে যে ছেলেমেয়েরা কন্ট্রাকচুয়াল কাজ করছে তাদের কাজ পার্মানেন্ট হবে। মালিক বাধ্য হবে, খালি সরকারি নয় বেসরকারি মালিকও বাধ্য হবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীর কাজকে স্থায়ী করতে। বিজেপি আপনাদের বলেছিল, বিজেপি আমাদের বলেছিল বছরে 1 দিন রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে প্রদীপ জ্বালাতে। আমাদের বামপন্থীদের লড়াইয়ে যদি সম কাজে সম বেতনের আইন চালু হয় তাহলে বছরে 1 দিন নয়, বছরে 365 দিন আমাদের সবার ঘরে প্রদীপ জ্বলবে। কর্মসংস্থানের প্রদীপ, মাথা উঁচু করে বাঁচার প্রদীপ জ্বলবে আমাদের সবার ঘরে। এই লড়াই লড়ার জন্য, এই কথাকে বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য বামপন্থীদের কণ্ঠস্বরকে আসুন সবাই মিলে শক্তিশালী করি। পরশুদিন আপনারা দেখলেন আমাদের রাজ্যে নতুন করে 9 বছর আগের এসএসসি নতুন করে আরেকবার হলো। পশ্চিমবাংলায় বামপন্থী সরকার চলেছে। প্রত্যেক বছর যেরকম আমাদের রাজ্যে নিয়ম করে দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, মহরম, ভাইফোঁটা হতো, কাউকে মনে করাতে হতো না, তেমন প্রত্যেক বছর নিয়ম করে টেট পরীক্ষা, এসএসসি পরীক্ষা হতো, কাউকে মনে করাতে হতো না। আর কেমন এসএসসি ছিল? এমন এসএসসি পরীক্ষা হতো যে পরীক্ষার পরে কারা চাকরি পেলো তার তালিকা বেরোতো। এখন পরীক্ষার পরে কারা চাকরি হারালো, কারা চাকরি কিনেছিল তার তালিকা বেরোচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। অনেক তালবাহানা করেছে, অনেক তালবাহানা করার পরে বাধ্য হয়েছে কিছু দাগির নামের তালিকা প্রকাশ করতে। কিন্তু আমরা বলছি ওই যে দাগির নামের তালিকা বেরিয়েছে ওটা কোনো দাগি তালিকা নয়। যে ছেলেমেয়েরা পয়সা দিয়ে চাকরি কিনতে বাধ্য হয়েছে তারা আসল দাগি নয়, যারা পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে তারা আসল দাগি। সেই দাগিগুলোর নামের তালিকা পাড়ায় পাড়ায় ঝোলাতে হবে। অনেক লড়াই হয়েছে, মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, মিটিং হয়েছে, মিছিল হয়েছে, পুলিশের লাঠিচার্জ হয়েছে, জেলখাটা হয়েছে। আমাদের কমরেডরা প্রাণ দিয়েছে, মহিদুল মিদ্দা প্রাণ দিয়েছে, অনেক কমরেড প্রাণ দিয়েছে এই লড়াই লড়ার জন্য। কিন্তু আমরা জানি রাস্তার এই লড়াই ছিল বলে চোরগুলোকে চুরির টাকা ভোগ করতে আমরা দিইনি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন খুব আফসোস, এই পরশুদিনও বলছেন যতবার আমি চাকরি দিতে যাচ্ছি, যতবার আমি চাকরি করতে যাচ্ছি ততবার এই বামপন্থী গুলো, এই সিপিএম গুলো চাকরি আটকে দিচ্ছে, চাকরি দেওয়া আটকে দিচ্ছে। আরে দিদি, আপনি যতবার চাকরি দিতে যাচ্ছেন ততবার আটকাচ্ছি না, আপনি যতবার চাকরি বেচতে যাচ্ছেন আমরা ততবার আটকাচ্ছি। জানবেন ভবিষ্যতেও আটকাবো। আপনি যদি টাকার জোরে, গুন্ডার জোরে আড়াইশো দেয় সামনের 100 বছর মুখ্যমন্ত্রী থাকেন তাহলে জানবেন আপনি 100 বছর চাকরি বিক্রি করবেন, আর আমরা 100 বছর আপনার চাকরি বিক্রি আটকাবো। গলার ভেতর হাত ঢুকিয়ে চাকরি বিক্রির টাকাকে বার করে আনবো। আমরা লড়াইয়ে ছিলাম, আমরা লড়াই আছি, আমরা লড়াইয়ে থাকবো। কিন্তু আমরা বলছি এরকম ভাবে এই চোর পুলিশ খেলা কতদিন চলবে? ঘরে ঘরে ছেলেমেয়েরা বেকার হয়ে বসে আছে, যাদের কোনো দোষ নেই, তাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো পার হয়ে যাচ্ছে। পৃথিবীর কোনো আদালত কেউ চাকরির টাকা ফেরত দেওয়াতে পারে, কেউ মাইনের টাকা ফেরত নেওয়াতে পারে, কিন্তু পৃথিবীর কোনো আদালতের কোনো বিচারপতি এই ছেলে মেয়েগুলোর জীবনের এই 8টা 10টা বছর আর ফিরিয়ে দিতে পারবে না। কতদিন চলবে এই চোর পুলিশ খেলা? বামপন্থীদের পাশে থাকুন। আমাদের সাফল্য আছে, ব্যর্থতা আছে, সব আছে, কিন্তু আমাদের অতি বড় শত্রুও জানেন পশ্চিমবাংলায় খালি স্কুল শিক্ষকের চাকরি নয়, স্কুল শিক্ষক হতে পারে, কলেজের শিক্ষক হতে পারে, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি হতে পারে, ফুড কর্পোরেশনের চাকরি হতে পারে, পরিবহনের চাকরি হতে পারে। পশ্চিমবাংলায় চাকরি যদি স্বচ্ছভাবে দিতে হয় এই কাজ একমাত্র আমরা বামপন্থীরা করতে পারি, আমরা করেছি, ভবিষ্যতে দায়িত্ব পেলে আমরা ভবিষ্যতেও সে কাজ করতে চাই। খালি আমাদের ঘরের ছেলে মেয়েরা নয়, আমাদের অতি বড় শত্রু পরিবার, আমাদের অতি বড় বিরোধী পরিবার, তার ঘরের ছেলে মেয়েও যেন নিজের যোগ্যতায় প্রত্যেক বছর চাকরির পরীক্ষায় বসার সুযোগ পায়, ন্যায্য চাকরি পায়। সেই লড়াই আমরা বামপন্থীরা করছি, সেই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমাদের 3 নম্বর কথা, হাসপাতাল। সরকারি হাসপাতালে যখন আমাদের বামপন্থীরা যখন সরকার চালিয়েছে, যদি 10 জন যেতেন, 10 জন ভর্তি হয়ে যেতেন, এক কথায় পারতেন না হতে। এত বড় রাজ্য, এত মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভর করেন, হতে পারতো 5 জন ভর্তি হতে পারলেন, 5 জন পারলেন না, চিকিৎসায় দেরি হলো, এই ঘটনা ঘটেছে। কিন্তু আপনারা কল্পনা করতে পারেন কোনোদিন পশ্চিমবাংলায় বামপন্থী সরকার চলছে, কোনো মানুষ অসুস্থ সরকারি হাসপাতালে গেছেন চিকিৎসা করতে, সে ভর্তি হতে পারবে না? কেন?
তাকে ফুটপাতে শুয়ে মরতে হবে। কেন না, হাসপাতালের বিছানায় রাজ্যের মন্ত্রী চুরি করে এখন ইডির ভয়ে সিবিআইয়ের ভয়ে ঘাপটি মেরে পড়ে আছে, তাই মন্ত্রীর বৈঠক করা হয়েছে সরকারি হাসপাতাল, তাই পেশেন্টকে রাস্তায় শুয়ে মরতে হবে। কোনোদিন কল্পনা করতে পারতেন এই জিনিস? এই জিনিসকে পাল্টাতে হবে। এবং খালি সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি স্কুল, এখন খালি কলকাতা শহর বলে নয়, বড় বড় শহরে বলে নয়, গ্রামে গ্রামে, জেলায় জেলায়, ব্লকে ব্লকে বেসরকারি স্কুল, বেসরকারি নার্সিংহোম তৈরি হচ্ছে। সরকারি স্কুলে শিক্ষক নেই, সরকারি হাসপাতালে চিকিৎসক নেই, ইসিজি মেশিন নেই, অ্যানেস্থেসিয়া করার লোক নেই, একটা অপারেশনের ডেট পাওয়ার জন্য 3 মাস ঘুরতে হবে। মানুষ বাধ্য হচ্ছেন ঘটি বাটি বিক্রি করে, বিয়ের গয়না বন্ধক রেখে, জমি জমা বিক্রি করে ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে পড়াতে, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে। আর একবার ঢুকলেন মানে গলা কেটে টাকা দিয়ে আপনাকে বাড়িতে ফেরত পাঠাবে। আমরা বামপন্থীরা বলছি, আমরা পশ্চিমবাংলায় চাই এই নতুন আইন আসুক, যাতে সরকারি তো বটেই, বেসরকারি হাসপাতাল আর বেসরকারি স্কুলের খরচা সরকার থেকে বেঁধে দেওয়া হবে। কোন বেসরকারি স্কুল, বেসরকারি হাসপাতাল ইচ্ছে মতো টাকা নিতে পারবে না। কত টাকা নিতে পারবে, কোন চিকিৎসার জন্য কত অবধি বিল করতে পারবে, সরকার থেকে নিয়ন্ত্রণ করা হবে। আর আমরা এও বলছি, আপনারা জানেন এই আইন কোনোদিন আমরা বামপন্থীরা ছাড়া এই বিজেপির মতো, তৃণমূলের মতো দল এই আইনের কথা মুখে উচ্চারণ করবে না। কেন? কারণ এই বেসরকারি মালিকদের টাকায় এদের ঘর সংসার চলে, এই বেসরকারি মালিকদের টাকায় এদের পার্টি চলে, বেসরকারি ব্যবসাদারদের টাকায় এদের নেতা মন্ত্রীগুলোর ঘর চলে। আমাদেরকে নিয়ে দেখবেন ব্যঙ্গ করে, বলে বামপন্থীরা কৌটো নাচানো পার্টি, এরা কৌটো নাচিয়ে দল চালায়। আরে আমরা গর্ব করে বলি আমরা কৌটো নাচাই, আমরা সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষের সামনে কৌটো নাচাই। আমরা মমতা ব্যানার্জির মতো ওই সুদীপ্ত সেনের অফিসে গিয়ে কৌটো নাচাই না, আর মোদির মতো আদানি আর আম্বানির বাড়ির চৌকাটে দাঁড়িয়ে কৌটো নাচাই না। আমরা পারবো, আমাদের এই ক্ষমতা রয়েছে, এই বেসরকারি মালিকগুলোকে আমরা 2 পয়সার পাত্তা দিই না, আমাদের সেই ক্ষমতা রয়েছে ওদের মুনাফাখোরির বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য, সাধারণ মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করার, শিক্ষার ব্যবস্থা করার এই আইন আমরা বাংলায় আনতে চাই। যদি আপনারা মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য, এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান। আরজি করের আন্দোলন একটা নয় 100টা প্রশ্ন আমাদের সামনে এনেছিল। মেয়েদের নিরাপত্তার প্রশ্ন, মেয়েদের মাথা উঁচু করে কথা বলার প্রশ্ন, মেয়েদের চলাফেরা করার প্রশ্ন, মেয়েদের ভয়হীনভাবে দিন হোক রাত হোক কাজ করার প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় গায়ের ঝরে বিজেপির সঙ্গে সেটিং করে কতগুলো চোরকে, কতগুলো ধর্ষককে বাঁচিয়ে ধরাকে সরা জ্ঞান করলেন। কতগুলো বাই ইলেকশন হলো, গায়ের জোরে কতগুলো বাই ইলেকশন জিতলেন, জিতে এক কথায় বলে দিলেন ভোটে যেহেতু আমরা জিতে গেছি, আরজি করে যা হয়েছিল সব মিথ্যে, যা লড়াই, যা প্রশ্ন, মানুষের যত মিছিল, মা বোনেদের যত চোখের জল, সব মিথ্যে, আমার তৃণমূলের ভাইরা যা করেছে সব সত্যি। আমরা বলছি আরজি করের আন্দোলন থেকে ওঠা প্রতিটা প্রশ্নের জবাব দেবে বামপন্থীরা। এবং যত দাবি আমাদের মা বোনেদের, আমাদের বাংলার মহিলাদের মিছিল থেকে যত দাবি, যত প্রশ্ন উঠে এসছে, সম্মানের সঙ্গে প্রতিটা প্রশ্নের উত্তর দেবে বামপন্থীরা। আমরা গত লোকসভার আগে বলেছিলাম, একটা লক্ষ্য আমরা সামনে রেখেছিলাম, আমরা কোনো আসন জিতিনি, সেই লক্ষ্য পূরণ করার আমাদের সুযোগ হয়নি। আজ থেকে কয়েক মাস পরে বিধানসভার ভোট হবে। আমরা বামপন্থীরা বলছি গোটা বাংলায় যেখানে যেখানে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় বামপন্থীরা জয়ী হবেন। 1টা আসনে হোক, 10টা আসনে হোক, 50টা আসনে হোক, 100টা আসনে হোক, যেখানে যেখানে বামপন্থীরা জয়ী হবে, আমাদের প্রত্যেকজন বামপন্থী এমএলএ যেখানে যেখানে দায়িত্ব পাবেন, তাদের যে বিধায়ক তহবিলের টাকা, তাদের বিধায়ক তহবিলের 5 বছরের মোট টাকার 3 ভাগের 1 ভাগ টাকা খরচ করবেন নিজের কেন্দ্রের আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে। মেয়েদের জন্য স্কুল তৈরি করা, মেয়েদের জন্য কলেজ তৈরি করা, মেয়েদের জন্য আইসিডিএস সেন্টারগুলোকে আরো শক্তিশালী করা। যে মহিলারা হাতের কাজ শিখে, সেলাইয়ের কাজ, মেকআপ আর্টিস্টের কাজ, মোবাইল সারানোর কাজ থেকে শুরু করে আরো বিভিন্ন কাজ শিখে স্বাবলম্বী হতে চান, তাদেরকে সেই কাজের ট্রেনিং দিয়ে তাদেরকে স্বাবলম্বী করতে এগিয়ে আসা। এলাকা এলাকায় মেয়েদের ক্যারাটে কোচিং সেন্টার, কুম্ফু কোচিং সেন্টার করা থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের প্রত্যেকজন এমএলএ যেখানে যেখানে দায়িত্ব পাবেন 3 ভাগের 1 ভাগ টাকা তারা বরাদ্দ করবেন। এবং আমার শেষ কথা আপনাদের কাছে, দেখুন আমরা বামপন্থীরা 34 বছর বাংলায় সরকার চালিয়েছি। আজ যদি কেউ প্রশ্ন করেন এই যে 34 বছর সরকার চলল, এই 34 বছরে পশ্চিমবাংলায় যাতে অনেক রাস্তাঘাট ভালো হয়, অনেক স্কুল কলেজ তৈরি হয়, কলকারখানা তৈরি হয়, এইসব ব্যাপার নিশ্চিত করার জন্য
বামফ্রন্ট কত ভালো কাজ করেছে, বামফ্রন্ট সরকারকে কত নম্বর দেবেন, 100-এ কত দেবেন? কেউ হয়তো উত্তরে বলবে বামফ্রন্ট সরকারকে, জ্যোতি বসু সরকারকে, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে আমরা 100-এ 70 দেব, কেউ বলবেন 100-এ 80 দেব, কেউ বলবে 100-এ 10 দেব, 5 দেব, 0 দেব, 100-এ 20 দেব, কেউ বলতে পারেন। কিন্তু যদি প্রশ্ন করা হয়, এই যে 34 বছর রাজ্যে বামপন্থী সরকার চলেছিল, এই 34 বছরে যাতে রাজ্যের প্রত্যেকজন সাধারণ মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন, সেইটা গ্যারেন্টি করার প্রশ্নে বামফ্রন্ট সরকারকে 100-এ কত দেবেন? আমাদের অতি বড় বিরোধী বলতে বাধ্য, বামফ্রন্ট সরকারকে 100-এ 100 দেব, একটা নম্বর কেউ কাটতে পারবে না। 34 বছর আমরা সরকার চালিয়েছি। বাংলার কি হিন্দু কি মুসলমান একজন মানুষ কোনোদিন তার ধর্ম পালন করতে গিয়ে 1 মিনিটের জন্য কোনোদিন বাধা পাননি। কি ছিল না বাংলায়? দুর্গাপুজো ছিল না, কালী পুজো ছিল না, ঈদ, মহরম, ভাইফোঁটা কি ছিল না? খালি নবান্নে মমতা ছিল না, কেন্দ্রে মোদী ছিল না, বাংলায় দাঙ্গা ছিল না, বাংলায় ধর্মের নামে লড়াই ছিল না, বিদ্বেষ ছিল না। তার জন্য কখনো জ্যোতিবাবুকে, তার জন্য কখনো বুদ্ধদেব ভট্টাচার্যকে সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাতে হয়নি। সরকারের পরিষ্কার নীতি ছিল, ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। ধর্ম নিয়ে কেউ রাজনীতি করবে না, রাজনীতি করার জন্য ধর্মের হানাহানি লাগানো হবে না। সহজ নিয়ম ছিল, প্রত্যেকজন মানুষ প্রাণ ভরে নিজের ধর্ম পালন করেছেন, ভবিষ্যতেও করবেন। সরকারের টাকায় কোনো ধর্ম হবে না, আর ধর্মের নামে রাজনীতি হবে না। এই কাজ আমরা বামপন্থীরা করতে চাই। এই কাজ করার জন্য সবার কাছে আবেদন করছি। এখন যত দিন যাবে, যত ভোট এগিয়ে আসবে, দেখবেন এলাকায় গিয়ে তৃণমূলের গুন্ডাগুলো কানে কানে, তৃণমূলের চামচাগুলো কানে কানে বলবে যে এই প্রকল্পের টাকা, সেই প্রকল্পের টাকা, হ্যান প্রকল্পের টাকা আমাদের সরকার দিচ্ছে, আমরা হেরে যাব তো সব প্রকল্প বন্ধ হয়ে যাবে। আপনাদের পরিষ্কার বলছি, টাকাগুলো কোনো নেতা মন্ত্রীর বাপের টাকা নয়, কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পকেট থেকে আসে না এই টাকাগুলো। এমন নয় যে সব প্রকল্প তৃণমূল সরকারের সময় চালু হয়েছে। বার্ধক্য ভাতা থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, SC/ST স্কলারশিপ থেকে শুরু করে, বেকার ভাতা থেকে শুরু করে বেশিরভাগ প্রকল্প আমাদের সরকারের সময় থেকে চলছে। নিশ্চয়ই কিছু প্রকল্প নতুন করে এই সময় শুরু হয়েছে, আরো অনেক প্রকল্প আগামী দিনে শুরু করার সুযোগ রয়েছে, অনেক প্রকল্পের টাকায় বরাদ্দ বাড়ানোর সুযোগ রয়েছে। কিন্তু কোন প্রকল্প বামফ্রন্টের সময় শুরু হয়ে থাক, কোন প্রকল্প এই সরকারের সময় শুরু হয়ে থাক না কেন, প্রকল্পগুলো জনগণের টাকায় চলে, কোনো প্রধানমন্ত্রীর টাকায় চলে না, মুখ্যমন্ত্রীর টাকায় চলে না। বামপন্থীরা জিতলে, বামপন্থীরা যেখানে যেখানে মানুষের আশীর্বাদে জয়ী হবেন, একটা জায়গায় কোনো একটা প্রকল্পের 10 নয়া পয়সা বন্ধ হবে না। খালি কি বন্ধ হবে? একটা প্রকল্প পাওয়ার জন্য, কোনো টাকা পাওয়ার জন্য, জব কার্ড পাওয়ার জন্য, লক্ষ্মীর ভান্ডারে নাম তোলার জন্য, বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য তৃণমূলের মিটিংয়ে যেতে হবে, তৃণমূলের মিছিলে যেতে হবে, ওদের নেতাকে পয়সা দিতে হবে, ওদের কাছে ব্যাংকের পাসবই জমা দিয়ে আসতে হবে, তারপরে আপনার নাম প্রকল্পের তালিকায় উঠবে। এই জুলুমবাজি বন্ধ হবে। একটা নয়া পয়সা কাউকে ঘুষ না দিয়ে, কারোর মিটিংয়ে কারোর মিছিলে যেতে বাধ্য না হয়ে মাথা উঁচু করে প্রকল্পের টাকা মানুষের যেমন পাওয়ার কথা তেমন পাবেন। এই যে গত বছর জুন মাস থেকে মে মাসে লোকসভা ভোট হয়েছিল, মে মাস পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারে নাম উঠেছিল। গত বছর জুন মাস থেকে যতগুলো নাম উঠেছে লক্ষ্মীর ভান্ডারে, গোটা বাংলায় একটা টাকা চালু হয়নি। কদিন আগে মমতা ব্যানার্জি বললেন সামনের ডিসেম্বর থেকে টাকা চালু করব। ডিসেম্বর থেকে টাকা চালু করবেন, মার্চ এপ্রিল মাসে ভোট হবে, মে জুন মাসে ভোটের ফল বেরোবে, উনি থাকলেন কি গেলেন, টাকা আবার বন্ধ হয়ে যাবে। প্রত্যেকবার ভোটের আগে 5 মাস নাম উঠবে, তারপরে 1.5 বছর টাকা বন্ধ, আবার পরে ভোটের আগে 5 মাস নাম উঠবে। এই ছয় চাতুরি বন্ধ হবে। মানুষের টাকা, মানুষের অধিকার মানুষ মাথা উঁচু করে পাবেন, একটা নয়া পয়সা কাউকে ঘুষ না দিয়ে মানুষ পাবেন। সেই ব্যবস্থা আমরা বাংলায় বামপন্থীরা করতে চাই। যদি আপনারা মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য, তাহলে যারা আমাদের মিটিংয়ে আছেন, মিছিলে আছেন, খালি তারা নয়, যারা এখনো আমাদের মিটিংয়ে মিছিলে আসেননি, যারা দূর থেকেও আমাদের কথা শুনছেন, তাদের সবার কাছে আবেদন করছি নতুন বাংলা গড়ার জন্য আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি। আপনাদের সবার কাছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।